ওকে, যারা আগে 3টে ক্লাস করেছো 3টে ক্লাস কমপ্লিট করার পরে এই ক্লাসটা করবে, ঠিক আছে? এই ক্লাসে আমি কি করার চেষ্টা করেছি, এর আগে 3টে ক্লাসে যে থিওরিটা পড়া ছিল সেই থিওরিটাকে ভালো করে বোঝার জন্য আমি সেই থিওরি রিলেটেড কিছু নিউমেরিক্যাল এখানে করাচ্ছি। দেখো, আমি এখানে মোট 10খানা নিউমেরিক্যাল দিয়েছি। ওকে, এই 10খানা নিউমেরিক্যালটা আমি বোর্ডের মধ্যে লিখে নিয়েছি পরপর করে। আমি 10 নম্বর থেকে শুরু করব, আমার স্পেসটা লাগবে, আমি 10 নম্বর থেকে শুরু করব, ঠিক আছে? চলো, সবার প্রথম নিউমেরিক্যাল যেটা বলেছে যে কোনো বস্তুর ভরবেগ দেওয়া আছে, t=0-তে বস্তুর ত্বরণ কত হবে নির্ণয় করো, বস্তুর ভর দেওয়া আছে। এটা ফিজিক্সের নিউমেরিক্যালগুলো করতে গেলে আমাকে সকলের প্রথমে নিউমেরিক্যাল পড়ার সঙ্গে সঙ্গেই ভাবতে হবে এই তথ্য অনুযায়ী কোন সম্পর্কটা আমার প্রয়োজন। যে সম্পর্কটা লাগবে সেটাকে আগে খুঁজে বের করতে হবে। মেন হচ্ছে ফর্মুলা নিয়ে খেলা করা। তোমাদের প্রচুর কঠিন নিউমেরিক্যাল শিখতে হবে, ব্যাপারটা এরকম নয়। বেসিক লেভেলে যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো করতে পারলেই সেগুলোকে জুড়ে জুড়ে অনেক বড় বড় নিউমেরিক্যাল বানিয়ে দেওয়া যায়। সুতরাং শুরুটা একদম সিঙ্গেল থিওরি অ্যাপ্লাই করে আমরা করছি। দেখো, তাহলে 10-এর যে নিউমেরিক্যালটা, 10-এর নিউমেরিক্যালটা আমি সলভ করছি এই জায়গাটায়। বলছে বস্তুকণার উপর ভরবেগ বলে দিয়েছে, মানে পি ভেক্টর বলে দিয়েছে কত, 2ti⁻⁻ t²/2 j⁻, এটা SI এককে আছে। তাহলে আমাদের জানা আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কারণ আমাকে বের করতে হবে বস্তুর ত্বরণ। ত্বরণ মানে আমাদের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে আমার F=ma, ওটাকেই আমরা লিখতে পারি dp/dt। তার মানে আমাকে যদি ত্বরণ বের করতে হয়, আমার ভরবেগ দেওয়া আছে, তাহলে আমি কি করব, F=ma dp/dt। এটা কখনো ব্যবহার করা হয় স্থির ভরের বস্তুর ক্ষেত্রে। এই সূত্রটা কখন কাজ করবে, স্থির ভরের বস্তুর ক্ষেত্রে। তাহলে আমি ত্বরণটা বের করে নিতে পারবো। অতএব ত্বরণ সমান 1/m dp/dt। তাহলে পি এর মানটা এখানে বসিয়ে দাও, 1/m d/dt অফ পি এর জায়গায় মান বসাচ্ছি 2ti⁻ t²/2 j⁻। এবার এম এর মানটা বসিয়ে দাও 2, একে ডেরিভেটিভ করলে এটা হবে 2i⁻ t² ডেরিভেটিভ 2t, আর 2 পড়ে আছে সামনে, 2 থাকলো। এটা কোন ফর্মুলা ব্যবহার করা হচ্ছে ডেরিভেটিভের, এই ফর্মুলাটা মনে রাখবে। এটা সব থেকে বেশি ব্যবহার করা হয় ddx অফ x⁻n, এটা হয় n(x⁻n-1)। এই সূত্রটা আমাদের মেনলি লাগবে। পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। তাহলে যদি আমরা 2tকে ডিফারেন্সিয়েট করি এই সূত্র দিয়ে, মানে d/dt অফ 2t, তাহলে 2 এর তো কনস্ট্যান্ট, ওটা থাকবে চলরাশির সঙ্গে, আর t এর জন্য কত হয় 1, তার মানে এটা হয়ে যাবে 2। আর t² এর জন্য ডেরিভেটিভ হবে ddt অফ t², পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার 1 কমবে, 2 - 1 মানে কত 1, 2 - 1 মানে কত 2t। ওকে, সুতরাং ডিফারেন্সিয়েট করেছি,
তাহলে এটা হাফ থাকুক, গুণ করে দাও, সিম্পলি আই ক্যাপ মাইনাস T/2 জে ক্যাপ। এটা ত্বরণ, যে কোনো মুহূর্তে ত্বরণ, কিন্তু আমি বলেছি T=0-তে বস্তুর ত্বরণ কত হবে। এর এককটা কি হবে? এসআই একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে T=0-তে T=0-তে বস্তুর ত্বরণ কত হবে? তাহলে T=0-তে বস্তুর ত্বরণ হবে, এখানে টি এর জায়গায় 0 বসিয়ে দেবো, তার মানে এ ভেক্টর ইকুয়ালস টু সিম্পলি আই ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ম্যাগনিটিউডটা তাহলে কত হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে শুরুতে তার ত্বরণটা কাজ করছিল কোন দিকে? তার ত্বরণটা কাজ করছিল এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, তার মানটা কত না 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অঙ্কটা ভালো করে দেখো, অঙ্কটা বলেছে কোনো বস্তুর ভরবেগ পি ভেক্টর দেওয়া আছে, T=0-তে বস্তুর ত্বরণ নির্ণয় করো। এটা আমরা ব্যবহার করছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, F=ma = dp/dt। তাহলে ত্বরণ সমান 1/m dp/dt, তাহলে একে ডেরিভেটিভ করো টি এর রেসপেক্টে। এবার T=0-তে বলে দিয়েছে, কারণ উল্লেখ করে দিয়েছে পার্টিকুলার কোন মুহূর্তে, এটা যে কোনো সময় টিতে তার ত্বরণের মান। T=0-তে বলেছে, তার মানে এই রাশিমালায় টি হচ্ছে চলরাশি, টি এর জায়গায় 0 বসিয়ে দেবো, 0 বসালে তাহলে তার শুধু আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, তার মান ত্বরণের মান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং তার ত্বরণটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে এবং তার মানটা কত না 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো 10-এর দাগের অঙ্কটা। এটা আমরা ব্যবহার করলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। আমরা অলরেডি 3টে গতিসূত্র আমাদের পড়া আছে। অলরেডি আমাদের 3টে গতিসূত্র পড়া আছে। আচ্ছা, 10-এরটা হলো। এবার 9-এর দাগের অঙ্কটা দেখো। হ্যাঁ, একটা লোক ওজন যন্ত্রের ওপর দাঁড়িয়ে, একটা লোক ওজন যন্ত্রের ওপর দাঁড়িয়ে সে খেলা দেখাচ্ছে। একটা ওজন যন্ত্রের ওপর একটা লোক দাঁড়িয়ে খেলা দেখাচ্ছে, 3টি বলকে নিয়ে খেলা দেখাচ্ছে। বলছে একটা বল যখন সে ছুঁড়ে দিয়েছে, ওই মুহূর্তে একটা বল তার হাতে ফিরে এসছে, আর একটা বল সর্বোচ্চ বিন্দুতে আছে। জাস্ট এই কন্ডিশন, হাত থেকে জাস্ট ছুঁড়ে দিয়েছে, একটা হাতে ফিরে আসছে, আর একটা সর্বোচ্চ বিন্দুতে গেছে। তাহলে খেয়াল করো, প্রতিটা বল হাতে থাকতে কতটা সময় পাচ্ছে না? বলটা সর্বোচ্চ বিন্দুতে উঠতে যা সময় নেবে, নামতেও একই সময় নেবে, এবং 3 নম্বর বলটা ঠিক ততটা সময় ধরেই হাতে থাকার সুযোগ পাবে। মানে ধরো এটা 1 নম্বর বল, 2 নম্বর বল, 3 নম্বর বল, রোটেশন হচ্ছে, প্রত্যেকে একই রকমভাবে সময় পাবে হাতে থাকার। তাহলে 3 নম্বর হাতে থাকার সময় পাবে কতক্ষণ না? যখন 1 নম্বর 2 নম্বরের জায়গায় যাবে, যখন 2 নম্বর এখানটায় আসবে, তখন 3 নম্বরকে ছুঁড়ে দিতে হবে। ওকে, তাহলে আমি বের করি, আমি মনে করি বলটাকে ইউ বেগে উপরে ছুঁড়ছি। মনে করি প্রতিটি বলকে
ইউ বেগে ওপরে ছোঁড়া হচ্ছে, ইউ বেগে ওপরে ছোঁড়া হচ্ছে। তাহলে তার সর্বোচ্চ বিন্দুতে উঠতে কত সময় লাগবে? তাহলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় যদি টি হয়, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে তার প্রয়োজনীয় সময় যদি টি হয়, তাহলে প্রতিটা বল হাতে ওই টি সময় ধরে থাকবে। তাহলে সেটা বের করবো কী করে? তাকে যদি আমরা ইউ বেগে ছুঁড়ি, সর্বোচ্চ বিন্দুতে তার বেগের মান কত হবে? 0 হবে। আর অভিকর্ষজ বল তার ত্বরণ কাজ করছে নিচের দিকে, তার মানে ওপরের দিকে মন্দন সৃষ্টি করবে। হলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি থেকে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? সময়টা বের করে নিতে পারি। তাহলে 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাহলে টি সমান হচ্ছে আমার ইউ বাই জি। ওকে, এইবার খেয়াল করো, এইবার খেয়াল করতে হবে মেইন এখানে যেটা ভাবনাটা আছে। তাহলে বলটা যখন হাতে ফিরে আসছে, তার ভরবেগ কাজ করছে নিচের দিকে এমইউ, যখন উপরের দিকে ছুঁড়ছে তখন তাকে ভরবেগ দিতে হচ্ছে কত? না এমইউ, তবেই তো ওখানে পৌঁছবে, তবেই তো সে জাগলার খেলা দেখাতে পারবে, তাই না? তাহলে যদি খেলা দেখাতে চায় তাহলে তাকে ভরবেগ ছুঁড়তে হবে এমইউতে, এমইউ ভরবেগ নিয়ে ফিরে আসবে। এখানে বায়ুর কোনো বাধা ধরা হচ্ছে না, বায়ুর বাধাকে আমরা উপেক্ষা করছি। এমইউতে ছুটছে, এমইউতে ফিরে আসছে, এবং তার সঙ্গে বলটার যে ওজন সেটাও কিন্তু কাজ করবে। তার মানে এখানে খেয়াল করো কতগুলো বল কাজ করছে। স্প্রিং ব্যালেন্সে আমার যে পাঠ দেখাবে সেটা কাকে মাপবে? তার ওজনকে পরিমাপ করবে, মোট ওজনকে পরিমাপ করবে। তাহলে স্প্রিং ব্যালেন্সে পাঠ দেখাবে কত? না, স্প্রিং ব্যালেন্সে পাঠ দেখাবে কার কার? না দেখো, দুটো বল এয়ারে আছে, একটা বল হাতে আছে, ক্লিয়ার? তার মানে লোকটার ভর, লোকটির ওজন, লোকটির ওজন প্লাস একটি বলের ওজন, একটি বলের ওজন। 3 নম্বর, একটি বলটাকে ধরে ওপর দিকে যে ছুঁড়ছি তার ভরবেগের পরিবর্তনের হার, ও একটি বলের ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হারের জন্য বল ক্রিয়া করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তার আমার এই 3টে কারণে এখানে বল সৃষ্টি হবে। মানে তুলাযন্ত্রে যে পাঠ দেবে, তুলাযন্ত্রের পাঠ মোট 3টে কারণে হবে। কতগুলো কারণে হবে? 3টে কারণে হবে। কি কি কারণ হচ্ছে? তাহলে আমার একটা হচ্ছে লোকটার ওজন, সেইটা, আচ্ছা, বলের ওজন, একটা বল হাতে থাকবে সেই বলের ওজন, এবং ওই বলটার ভরবেগের পরিবর্তনের হার। ওকে, তাহলে দেখো লোকটার ওজন কত? না এমজি। একটা বলের ওজন কত? না স্মল এমজি, প্লাস ভরবেগের পরিবর্তন। তাহলে এমইউ, এটা যদি আমরা পজিটিভ ডাইরেকশন, তাহলে নিচেটা নেগেটিভ, মাইনাস অফ মাইনাস এমইউ বাই টি। এবার টি এর মানটা বসাবো এইটা, তার মানে এমজি প্লাস স্মল এমজি প্লাস 2mu বাই ইউ বাই জি। তার মানে এখানে
হয়ে যাচ্ছে কত না ক্যাপিটাল এমজি প্লাস স্মল এমজি প্লাস 2mg সমান ক্যাপিটাল এমজি প্লাস 3mg। এই পুরো বলটা স্প্রিং তুলাতে শো করবে। এবার তুমি যদি জি এর মান বসিয়ে দাও তখন সেটা নিউটন এককে পেয়ে যাবে। যদি তুমি জি এর মান বসিয়ে দাও তাহলে আমি আরও একবার অঙ্কটা বলছি। একজন জাগলার 3টে বলকে নিয়ে খেলা দেখাচ্ছে। একটা বলকে যখন জাস্ট ছুঁড়লো আর একটা বল হাতে এলো, তাহলে আমার স্প্রিং তোলার যে পার্ট এটার জন্যও হবে না, এটার জন্যও হবে না, শুধু হবে এইটার জন্য। এবার এ যখন ছাড়বে তখন আবার এর জন্য হবে। তার মানে সবসময় একটা গড় বল, একই রকম মানের একটা গড় বল শো করবে। তাহলে সেই যে গড় বলটা কী কারণে হচ্ছে, লোকটার নিজের ওজন প্লাস যতক্ষণ তার হাতে আছে সেটা। কারণ এই হাত থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে যখনই রিডিং 0 হতে চাইবে সঙ্গে সঙ্গে আরেকটা বল এসে যাবে। তার মানে কি স্প্রিং তুলায় সবসময় ও স্থির মানের এই পার্টটাই শো করবে। কী কারণে হচ্ছে? মোট 3টে কারণের জন্য। একটা লোকটার ওজন, একটা বলের ওজন এবং একটা বলটার ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার সমান প্রযুক্ত বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বন্ধু। তাহলে এখানে এমইউ, এখানে এমইউ, তাহলে হচ্ছে তাহলে এমইউ মাইনাস অফ মাইনাস এমইউ, ওটা অভিমুখের জন্য, তবে তো প্লাস হবে, নাহলে তো কেটে যাবে। কারণ এটাকে যদি আমরা প্লাস ধরি এটা হচ্ছে আমার মাইনাস অভিমুখের জন্য। ভরবেগ একটা ভেক্টর রাশি, সুতরাং তার পরিবর্তন করার সময় অভিমুখটাকে নিতেই হবে। তাহলে 2mu বাই সময়, ভরবেগের পরিবর্তনের হার, কতক্ষণ সময় ধরে বলটা হাতে ছিল। সো তাহলে 2mu বাই ইউ বাই জি, তাহলে আমার কেটে গেল, ইউ কেটে গেল, তার মানে হয়ে গেল আমার কত 2mg হয়ে গেল। তাহলে আমার মোট প্রযুক্ত বলের মান হয়ে যাবে কত mg প্লাস 2mg, মানে মোট হয়ে গেল ক্যাপিটাল এমজি প্লাস 3mg। এটাই হবে স্প্রিং তুলার পার্ট। খুব ভালো করে অঙ্কটা দেখে রাখবে। এটা হয়ে যাবে আমার স্প্রিং তুলার পার্ট। একজন জাগলার 3টে বলকে নিয়ে খেলা দেখাচ্ছে, তাহলে স্প্রিং তুলার পার্ট কত হবে? আশা করছি বুঝতে পেরেছ। না বুঝলে আরও একবার দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর আমরা চলে আসছি 8-এ। স্থিরাবস্থা থেকে একটা কণার ওপর একটা বল ক্রিয়া করছে, যেখানে k1 এবং k2 ধ্রুবক। যে কোনো মুহূর্ত টিতে তার বেগ বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো, আমার কোনো বস্তু কণার ওপর ক্রিয়াশীল বলের মানটা বলে দিয়েছে। সেটা কত না এইটা। আমি ব্যাপারটাকে একদম ধরে ধরে করার চেষ্টা করছি। শেখার সময় খুব ধরে ধরে শিখতে হবে। যখন তুমি নিজে প্রয়োগ করবে তখন তোমার স্পিড বেড়ে যাবে, কিন্তু শেখাটা ধীরে ধীরে করতে হবে। যাদের বুঝতে ফিজিক্স সমস্যা হয় তাদের জন্যই আমার এই ক্লাসগুলো করা, ঠিক আছে? তাই আমি অত্যন্ত স্লোলি করার চেষ্টা করছি। তাহলে এফ ভেক্টর বলে দিয়েছে, আমাকে বের করতে হবে বেগ। এফটাকে আমি কি লিখতে পারি? এফ সমান এম এ, তাহলে লিখতে পারি এম ইন্টু ডিভি ভেক্টর বাই ডিটি সমান k1 টি আই ক্যাপ প্লাস k2 টি কিউব জি ক্যাপ। অর তাহলে আমি ভিটাকে রেখে বাকি সবকে ডান দিকে, কারণ আমার লক্ষ্য কাকে? বেগকে নির্ণয় করা। তাহলে যাকে বের করব তাকে বাম দিকে রাখবো, তাহলে এটা গুণ হয়ে যাবে। তার মানে 1/m k1 টি আই ক্যাপ প্লাস k2 টি কিউব জে ক্যাপ। এবার ইন্টিগ্রেশন। আগেরটা আমাকে করতে হচ্ছিল ডিফারেন্সিয়েশন, এটাকে আমাকে করতে হচ্ছে ইন্টিগ্রেশন। কখন ইন্টিগ্রেশন করব, কখন ডিফারেন্সিয়েশন করব, সেগুলো নিশ্চয়ই তোমাদের জানা আছে। সরণ আছে, সরণ থেকে বেগ, ডিফারেন্সিয়েশন বেগ থেকে ত্বরণ।
সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। আবার উল্টো দিকটা যখন যাব তখন হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আর এই প্রথমটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে চলো ইন্টিগ্রেট করি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি সমান 1/m ইন্টিগ্রেশন অফ kt I ক্যাপ প্লাস k2 t কিউব j ক্যাপ dt। স্থিরাবস্থা থেকে শর্ত লিমিট বসাতে হবে, নির্দিষ্ট সমাকলন, যখন সময়ের মান 0 তখন বেগের মান 0, কোনো একটা সময় টিতে তার বেগের মান আমি ধরলাম কত না v। ওকে, চলো ডিভির ইন্টিগ্রেশন তাহলে বাবা কী হবে, ইন্টিগ্রেশন অফ dx সমান x প্লাস c হয় কখন, অনির্দিষ্ট সমাকলনের জন্য। কিন্তু এখানে যেহেতু লিমিট বসানো আছে তাই এই প্লাস c এর বসানোর প্রয়োজনীয়তা নেই। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি মানে ভি হবে। এবার লিমিট বসাতে হবে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, নাহলে আমি পরে ক্লাস দেবো। 1/m, তাহলে এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, আবার একটা ফর্মুলা, খুব পরিচিত ফর্মুলা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। একটা কন্ডিশনে হবে না, n নট ইকুয়ালস টু -1, এটা হলে হবে না, তখন লগ অফ মড অফ x হবে। বুঝতে পেরেছো? সুতরাং চলো এবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে t dt মানে এখানে 1 প্লাস 1 মানে কত হবে, t স্কোয়ার বাই 2 I ক্যাপ প্লাস k2 t টু দি পাওয়ার 4 বাই 4, 0 থেকে t পর্যন্ত। 0 বসালে তো 0ই হয়ে যাবে, তাহলে অতএব v -0 আর বসাচ্ছি না, তাহলে 1/m, তাহলে k1, তাহলে t স্কোয়ার বাই 2 I ক্যাপ প্লাস k2 t স্কোয়ার বাই 4 j ক্যাপ। ওকে, এখানে দেখো এটা হচ্ছে যে কোনো মুহূর্ত টিতে তার বেগের মানকে নির্দেশ করছে। তাহলে এই সমীকরণটা এটাকেও স্যাটিসফাই করা উচিত, স্থির অবস্থা থেকে একটা কণা যাত্রা শুরু করেছে, মানে সময় গণনার মুহূর্তে তার বেগের মানটা কত। তাহলে এখানে টি এর জায়গায় 0 বসাও, দেখো বেগের জায়গায় বেগ 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে যে কোনো মুহূর্তে কণাটার বেগ। যদি কোনো কণার ওপর, স্থিরাবস্থা থেকে কণার ওপর আমরা এই মানের বল প্রয়োগ করি, দেখো এই অঙ্কটা আমরা সেই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এইসব দিয়ে করতে পারলাম না কেন? তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে স্যার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সম্পর্কটা এখানে লাগছে না কেন? কারণ এই সূত্রটা কেবলমাত্র স্থির ত্বরণ, যখন কোনো বস্তুর তার ত্বরণটা স্থির থাকবে সেই মুহূর্তে আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করি। বাট এখানে এটা পরিবর্তনশীল, ক্রিয়াশীল বলটা টি এর উপর নির্ভর করছে, মানে ক্রমবর্ধমান বল কাজ করছে। তাই এক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না, আমাকে মান বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ইন্টিগ্রেশন করতেই হবে কখন, যখন ত্বরণ, ক্রিয়াশীল বল এগুলো সময়ের অপেক্ষক। কি বোঝা গেল? সুতরাং এই হয়ে গেল গল্প। আমার 8 দাগের অঙ্কটা আমি ক্লিয়ার করেছি। কারণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে কখন প্রযোজ্য হয়, এটা প্রযোজ্য হয় স্থির ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে। যখনই তোমাদের মনে হয় কখন আমরা ডেরিভেটিভ করব, কখন ইন্টিগ্রেশন করব, আমাদের গতির সূত্রগুলোকে সবসময় ব্যবহার করতে পারছি না কেন? কারণ ওইখানে লেখা ছিল স্থির ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো। সুতরাং যদি সেটা সময়ের অপেক্ষক হয় তখন আমার তাৎক্ষণিক মান বের করতে গেলে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, চল এরপর আমি 7 দাগের অঙ্কটা শুরু করব।
এরপর আমি শুরু করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা এরকম, একটা অনুভূমিক মসৃণ অনুভূমিক তলের ওপর আমরা একটা বল প্রয়োগ করেছি, ওকে। এই প্রযুক্ত বলের মানটা কত? কোনো একটা মুহূর্তে বল প্রয়োগ করে দিয়েছি, এই নয় যে সবসময় বলটাকে ধরে রেখে দিয়েছি, কারণ মসৃণ, বাধা নেই, তারা একই রকম ত্বরণ সহ গতিশীল হবে। বুঝতে পেরেছ? এইবার এম এর মান, আমার প্রশ্নটা দেখো, এই অঙ্কটাকে আমরা পরে আবার করব ফ্রি বডি ডায়াগ্রাম লাগিয়ে। আমরা এখনো ফ্রি বডি ডায়াগ্রামে ঢুকিনি, এর পরের ক্লাসে হয়তো আমি ফ্রি বডি ডায়াগ্রাম এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণা দেবো। আজকে যেগুলো করছি এটা আমাদের আগে জানা ছিল, ক্লাস 9-এ তোমাদের ছিল, সেখান থেকে কিছুটা মডিফাইড করে করা আছে, ওকে। এরপরে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বল সৃষ্টি হয় কেন এবং ফ্রি বডি ডায়াগ্রাম আমি নেক্সট ক্লাসে দেবো, ওকে। তাহলে এখন আমি এটাকে পুরোটাকে একটা সংস্থা বলে ধরে নিতে পারি। আমার কোশ্চেনটা ছিল যে M3 মানে এখানে এম এর মান কত না 5 কেজি, এমবির মান কত না 3 কেজি এবং এমসির মান কত না 2 কেজি। আমার কোশ্চেনটা ছিল এমসির ওপর প্রযুক্ত বলের মান কত। তাহলে দেখো, 3টে বস্তু একসঙ্গে যাবে, ঠেলে দিয়েছো, এদের মধ্যে কোনো সুতো দিয়ে আটকানো নেই, বাট তুমি ঠেলা বল দিয়েছো, সবাই একসঙ্গে, যেহেতু মসৃণ তল, সবাই একসঙ্গে গতিশীল হবে। তাহলে যেটা সংস্থার ত্বরণ হবে সেটাই এর ত্বরণ হবে। তাহলে এর ত্বরণ বের করব আর এর ভর গুণ করবো। তাহলে এর উপর প্রযুক্ত বলটা কত কাজ করছে, মানে বি ব্লক সি ব্লককে কতটা বল দিচ্ছে সেটা আমি বের করে নিতে পারবো। তাহলে এখন এই 3টে ব্লককে মিলিয়ে একটাই সংস্থা বলে ধরে নিচ্ছি, কারণ ধরতে হবে, কারণ সবাই একই ত্বরণ নিয়ে যাবে। তাহলে অতএব সংস্থার ত্বরণ, এ সমান, সংস্থার ত্বরণ এ সমান, তাহলে মোট প্রযুক্ত বল বাই মোট ভর, মানে এম এ প্লাস এমবি প্লাস এমসি। তাহলে মোট ভর এটা বসিয়ে দাও, 5, 3, 2 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, সি ব্লকের ত্বরণ সৃষ্টির জন্য দায়ী কে? বি ব্লকের ঠেলা বল। অতএব বি ব্লক দ্বারা সি ব্লকের ওপর ক্রিয়াশীল প্রযুক্ত বল, বি ব্লক দ্বারা সি ব্লকের ওপর প্রযুক্ত বল এফসিবি, মানে সি এর উপর প্রযুক্ত, নোটেশন দিচ্ছি আমরা, এফসিবি সমান কি না এমসি, মানে সি ব্লকের ভর ইন্টু ত্বরণ। আর যেটা সংস্থার ত্বরণ সেটাই আমার সি ব্লকের ত্বরণ, কারণ পরপর 3টে ব্লক পরপর রাখা আছে, তুমি বল প্রয়োগ করছো। তাহলে সবাই একসঙ্গে ত্বরণ, একই ত্বরণ নিয়ে গতিশীল থাকবে, মানে 3টে ব্লক আর আলাদা আলাদা না, একটা ব্লকের মতোই আচরণ করছে, দিয়ে যে ত্বরণ সৃষ্টি হলো সেটা এই ব্লকেরও ত্বরণ, এই ব্লকেরও ত্বরণ, এই ব্লকেরও ত্বরণ, কোনো সমস্যা নেই। তাহলে এই ব্লকটার উপর প্রযুক্ত বল সমান এই ব্লকের ভর ইন্টু এর ত্বরণ, আর এর ত্বরণ মানে কি পুরো সংস্থার ত্বরণ। তাহলে মান বসিয়ে দাও। সুতরাং এটা হয়ে গেল আমার 2, তার মানে 4 নিউটন। তার মানে 20 নিউটন বলের মধ্যে এর উপর অ্যাকচুয়ালি কাজ করছে কত না 4 নিউটন বল কাজ করছে, বাকি 16 নিউটন এদের উপর কাজ করছে। আমি ইন্ডিভিজুয়াল এর উপর কত কাজ করছে, এর উপর কত কাজ করছে সব বের করতে পারবো, আমরা পড়বো নেক্সট ক্লাসে।
ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে। আমি এখনও ফ্রি বডিতে ঢুকিনি, আমরা আগের ধারণা থেকে সব অঙ্কগুলোকে করার চেষ্টা করছি। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমার 7 অঙ্কটা হয়ে গেল। এরপর 6টা, আলফা প্রস্থচ্ছেদ বিশিষ্ট জলের ফোয়ারা একটি দেয়ালের সঙ্গে থিটা কোণে আপতিত হয়েছে, সংঘাতের পর একই বেগে ফিরে আসছে। কিরকম দেখো, একটা দেওয়াল, জলের ফোয়ারা পড়ছে এবং ফিরে আসছে। বাস্তবে এরকম হয় না, ঠিক আছে? ফিজিক্স পড়তে গেলে সবসময় বাস্তবতা নিয়ে ভাবার দরকার নেই, কারণ এখানে যা কিছু হচ্ছে খুব আদর্শ কেস, ওরকম হয় না। জল পড়লে গিয়ে আবার ওরকম করে আসবে, জীবনে আসবে, শুধু জল চারদিকে ছিটকে চলে যাবে। ওরকম ব্যাপারটা ভাবার দরকার নেই। যেরকম আছে, যেরকম থিওরি আছে সেই অনুযায়ী পড়তে হবে, তোমার পাকামো করার কোনো দরকার নেই। তাহলে দেখো 60 ডিগ্রি কোণে থিটা কোণে আপতিত হয়েছে, তাহলে থিটা কোণেই ফিরে আসছে। কত বেগে আসছে না, ভি বেগে আসছে বন্ধু। এর বেগের মানটা ভি, আর এদিকে ভি বেগে ফিরে আসছে। ওকে, ধরো প্রযুক্ত বলের মান মানে কি, ভরবেগের পরিবর্তন, মানে এফ সমান আমার ডেল পি বাই ডেল টি, এইটা আমার দরকার। ভালো করে বুঝবে। তাহলে তার প্রাথমিক ভরবেগ ছিল এই দিকে এমভি, আর এখন এই দিকে এর ভরবেগটা কাজ করছে কত না, এমভি। একই বেগে বলছে, হ্যাঁ। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও হবে থিটা। এবার উপাংশ ভেঙে নাও, লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। এই দিকে কাজ করছি এমভি কস থিটা, এই দিকে কাজ করছি এমভি সাইন থিটা। এই দিকে এর উপাংশটা হচ্ছে এমভি কস থিটা, আর এদিকে কাজ করছি এমভি সাইন থিটা। ভালো করে খেয়াল করবে। আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের পরিবর্তনের হার সমান প্রযুক্ত বল। অ্যাকচুয়ালি জলের যে ফোয়ারাটা আসছে, সেই ফোয়ারাটার ওপর দেওয়াল যেদিকে বল প্রয়োগ করবে, প্রতিক্রিয়াজনিত দেয়ালের ওপর বল উল্টো দিকে কাজ করবে। আগে আমি ক্যালকুলেশন করব যে জলের অভিমুখটাকে ঘোরানোর জন্য দেওয়ালকে ওর ওপর কত বল প্রয়োগ করতে হয়েছে, তারপর তার অভিমুখটা শুধু উল্টো দিকে হবে। এখানে নিউটনের প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্র দুটোই কাজে লাগবে। ওকে, তাহলে এই জলের ভরবেগের পরিবর্তন, জলের ভরবেগের পরিবর্তন কত সময় না, ডেল্টা টি সময়। ওকে, ডেল্টা টি সময়ে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, সমান এই দিক বরাবর কোনো ভরবেগ পরিবর্তন হবে, হবে না। তাই দেওয়ালের সমান্তরালে কোনো বল ক্রিয়া করবে না, যা করবে লম্ব দিকে কাজ করবে, কারণ দেওয়ালের সমান্তরালে ভরবেগের পরিবর্তন কত, মানে এখানে ডেল্টা পি প্যারালালটা কত হবে না, 0 হবে। দেওয়ালের সমান্তরালে প্রাথমিক ভরবেগ ছিল এমভি সাইন থিটা, পরেও হয়েছে এমভি সাইন থিটা। তাহলে তার পরিবর্তন দেওয়ালের সমান্তরালে যদি 0 হয়, তাহলে এফ প্যারালাল তাহলে কত হবে, 0 হবে। তার মানে এ যখন দেওয়ালে ধাক্কা মেরে ছিটকে আসছে, তাহলে দেওয়ালের সমান্তরালে কোনো না হবে কোনো ভরবেগের পরিবর্তন, না হবে কোনো বল, যা হবে লম্ব দিকে।
তাহলে পরিবর্তনটা দেখে নিই। তাহলে এদিকে যদি আমি আই ক্যাপ ধরি, এটা যদি মাইনাস আই ক্যাপ ধরি, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক, মানে মাইনাস এমভি কস থিটা আই ক্যাপ মাইনাস এমভি কস থিটা আই ক্যাপ, মানে মাইনাস 2mv কস থিটা আই ক্যাপ হলো। কারণ ভরবেগ এটা ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, তার মানে পরিবর্তনটা হচ্ছে লম্ব দিকে। প্রাথমিক পরিবর্তন মানেই সবসময় অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে অন্তিম ভরবেগটা কাজ করছে, পরিবর্তনটা লম্ব দিকে হচ্ছে এটা, কারণ সমান্তরালে জিরো, ওটাকে আর দেখাচ্ছি না। ওকে, তাহলে কত হলো না 2mv cos থিটা আই ক্যাপ। তাহলে দেওয়াল জলের ফোয়ারার উপর যে বল প্রযুক্ত করছে, গড় প্রযুক্ত বল, মানে এফ এভারেজ সমান ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এর মানটা কত না মাইনাস 2mv cos থিটা আই ক্যাপ বাই ডেল্টা টি। এবারে এম এর মানটা বসাতে হবে। এম বলতে বোঝায় কতটা জল। আমি ধরলাম যে ডিটি সময়ে এই এল দৈর্ঘ্যের জল, মানে এই যে যতটা আমি সেট করেছি, এই জলটা দেয়ালের ওপর আছড়ে পড়েছে কত সময় না ডেল্টা টি সময়ে। তাহলে তার ভরের মান কত হবে না এর পুরোটা আয়তন, এর আছে আয়তন, সেই আয়তন গুণিত জলের ঘনত্ব। তাহলে ভরের মানটা হচ্ছে এম সমান 2 করতে 2 পড়ে আছে, তাহলে আয়তন, তাহলে দৈর্ঘ্য কত নিয়েছো এল, প্রস্থচ্ছেদ কত কোশ্চেনে ছিল আলফা, তাহলে এর আয়তন তাহলে কত হবে না এল আলফা। এটা কি হলো আয়তন। ভর পাওয়ার জন্য ঘনত্ব দিয়ে গুণ করব, যেখানে রোটাকে আমি ধরে নিচ্ছি কত না রো সমান জলের ঘনত্ব। তাহলে আমার এইটা হচ্ছে কি না ডিটি সময়ে যে ভর দেওয়ালে আছড়ে পড়েছে। ওকে, তারপরে যেরকম আছে কস থিটা আই ক্যাপ বাই ডেল্টা টি। এবার দেখো এই দৈর্ঘ্য বাই সময়, এটাকে আমরা কি বলতে পারি, বেগ বলতে পারি। আচ্ছা, আরেকটা বন্ধু ছেড়ে দিয়েছি বোধহয়, হ্যাঁ একটা ছাড়া আছে ভি। তাহলে এল বাই টি মানে কি বেগ, মানে 2 আলফা রো ভি স্কোয়ার কস থিটা ইন্টু আই ক্যাপ। এটা ভালো করে বুঝো, যেখানে বেগ ভি সমান দৈর্ঘ্য মানে অতিক্রান্ত পথ বাই সময়, এইটাকে বেগ ধরলাম, ধরা নয় ওটাই তো বেগ হবে। আমার ডেল্টা টি সময়ে এল দৈর্ঘ্যের জল মুভ করেছে, ডেল্টা টি সময়ে যদি এল দৈর্ঘ্যের জল মুভ করে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, তাহলে সেক্ষেত্রে আমার বেগ সমান এল বাই ডেল্টা টি। তাহলে এটা কি হচ্ছে না দেওয়াল জলের ওপর গড় এই বলটা দিচ্ছে, দেওয়াল দিচ্ছে, তাহলে জল দেওয়ালকে দিচ্ছে কত, তাহলে অতএব দেওয়ালের উপর প্রযুক্ত গড় বল, দেওয়ালের উপর প্রযুক্ত গড় বল এর উল্টোটা হবে, তার মানে অভিমুখটা শুধু উল্টো দিকে হবে, তার মানে 2 আলফা রো ভি স্কোয়ার কস থিটা আই ক্যাপ। খুব ভালো করে খেয়াল করবে, দেওয়াল জলকে বল দিচ্ছে, তাই জলের ভরবেগের পরিবর্তন হচ্ছে। আর প্রতিক্রিয়া অনুযায়ী আমরা বলতে পারি যে আমার তাহলে এর ওপর উল্টো দিকে একটা বল কাজ করবে, সুতরাং উল্টো দিকে প্রযুক্ত বলের মান হলো কত না ধনাত্মক, মানে 2 আলফা রো ভি স্কোয়ার
cos থিটা i ক্যাপ। একটু খেয়াল করবে, খেয়াল করলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো 6টা হলো। এটা এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র, দুটো গতিসূত্রটাকেই কিন্তু কাজে লাগাতে হলো। ঠিক আছে, কেমন লাগছে কমেন্ট করবে। আর কিছু সমস্যা আছে, কিছু সমস্যা বলতে টেকনিক্যাল কিছু সমস্যা, ঠিক আছে, তোমাদের রেসপন্স অনুযায়ী সেগুলো চেঞ্জ করব। 5 6টা হয়ে গেল, এবার 5। একটি হালকা দড়ি সর্বোচ্চ W কেজি ভার সহ্য করতে পারে। মানে একটা দড়ি সে সর্বোচ্চ কত ওজন নিতে পারে? WG। এখানে কেজি ওয়েট লেখা আছে, তার মানে তার ওজনটা কত হবে? W × G। এটা সে সহ্য করতে পারে। এটা কি না সর্বোচ্চ টান, মানে তার T0। এইবার যদি দড়ির বলছে এই দড়ির সাহায্যে সর্বোচ্চ কত ভরকে এত ত্বরণের উপরে তোলা যাবে, তার মানে এই দড়ির নিচে একটা বস্তুকে বেঁধে যদি আমি ওপরে তুলি, সর্বোচ্চ ত্বরণ আমার বের করতে হবে। নিশ্চয়ই এই যে ভরটা এটা এর থেকে কম হবে, মানে যে M <W হবে। কারণ ত্বরণ নিয়ে তুলতে চাইলে যেদিকে ত্বরণ নিয়ে যাব সেদিকে সর্বোচ্চ কত বল সহ্য করতে পারে? না T0 বল সহ্য করতে পারে। কারণ তার বেশি হলেও সেটা ছেড়ে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ বল দড়ির ওপর আমি প্রয়োগ করতে পারি। কোন দিকে বল প্রয়োগ করব? তাকে যদি আমি ওপর দিকে তুলে নিয়ে যাই, নিশ্চয়ই বলটাকে আমাকে ওপরের দিকে দিতে হবে। তাহলে আমার সর্বোচ্চ প্রযুক্ত বল আমার কত? T0। তাহলে সেই সর্বোচ্চ প্রযুক্ত বল আমি T0 দিচ্ছি, সেটা কত? না WG। কারণ ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণকে গুণ করলেই বল পাওয়া যায়, ওজন পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই আমি যে বস্তুটাকে নিয়ে যাব ত্বরণ সহ তো যেহেতু নিয়ে যাচ্ছি, তার মানে নিশ্চয়ই এর ভরটা কম হবে। তাহলে এখন আমার প্রশ্নটা বলেছে যে সর্বোচ্চ কত ভরকে, মানে এই M এর মানটা নির্ণয় করতে বলেছে। কে বোঝা গেল? অঙ্কটার কন্ডিশনটা ভালো করে বোঝো। তাহলে এখন আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র লাগাতে পারি। সেটা কি না F net = মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে F নেটটা কত? তাহলে অর T0 - mg সমান ma। তাহলে T0টা কত? না WG মাইনাস mg সমান ma। ব্যাস, এখান পর্যন্ত থাকলো। এইবার একটা জিনিস দেখো, যে আমি ত্বরণটা বসাতে হবে, বাকি সব আমার জানা। তাহলে মেন হচ্ছে ত্বরণ। তাহলে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে T সময়ে যদি এই উচ্চতায় যায়, তাহলে আমাদের গতির সূত্রটা কি ছিল? H = ut, ত্বরণ নিয়ে যাচ্ছে, প্লাস ½ at²। ইনিশিয়াল ভেলোসিটি 0, তার মানে এটা হবে ½ at²। তাহলে এর মান হবে 2h/t²। ওকে, যদি একটা বস্তুকে আমরা একটা বস্তুকে T সময়ে H উচ্চতায় নিয়ে যাই, যদি একটা বস্তুকে আমরা T সময়ে H উচ্চতায় নিয়ে যাই, তাহলে H সমান তাহলে কি হবে? না ½ at²। H সমান কত? না ½ at²। ইউটা তো 0, তাহলে ত্বরণের মানটা বের করে নিয়েছি কত? না 2h/t²। তাহলে এবার এখানে বসিয়ে দাও। তাহলে অর
তাহলে এখান থেকে এটাকে নিয়ে চলে গেলে এম জি প্লাস এ समान डब्ल्यू जी और एम इक्वल्स टू डब्ल्यू जी बाई जी प्लस ए। तार माने मान बसिए दाओ जी प्लस 2h बाई टी स्क्वायर जी दिए भाग करे दिले एटा हो जाबे डब्ल्यू बाई 1 प्लस 2h बाई जी टी स्क्वायर এটা হবে অ্যান্সার। বলছে একটা হালকা দড়ি সর্বোচ্চ ডব্লিউ কেজি ওয়েট ভার সহ্য করতে পারে। তাহলে কেজি ওয়েট ভার মানে তার ওজন কত, ডব্লিউ জি, এটা সর্বোচ্চ সহ্য করতে পারে। তাহলে আমি তাকে যদি বল প্রয়োগ করি তাহলে আমি দড়িতে সর্বোচ্চ টি নট বল প্রয়োগ করতে পারবো, তার বেশি পারবো না। ওকে, আমি সর্বোচ্চ আমার ত্বরণ তাহলে আমাকে বের করে নিতে হবে এ নট, ওটাকে আমি এখানে এ ধরেছি, এই ধরে নাও। তাহলে আমাকে গতির সূত্র লাগাচ্ছি, তাহলে যেদিকে ত্বরণ থাকবে সেদিকের বলটা বড় হবে, তার মানে টি মাইনাস এম জি সমান এম এ। এবার মান বসিয়ে দাও, দিয়ে যে ত্বরণটা মানে কোনো বস্তুকে টি সময়ে এইচ উচ্চতায় নিয়ে যেতে গেলে তার ত্বরণের মানটা কত, তাহলে সেই ত্বরণটা বসিয়ে দাও ত্বরণের জায়গায়। ব্যাস, গল্প শেষ। ওকে, চলো তারপর এবার চারেরটা। এম ভরের একটি ব্লক আলফা নতিকোণ বিশিষ্ট ঘর্ষণহীন তলের ওপর একটা রেখে দিয়েছি। একটা ব্লকের ওপর নততলের ওপর ব্লক রেখে দিয়েছি, সেটা এমনি হড়কে পড়ে যাবে কারণ সব মসৃণ। রাখার সঙ্গে সঙ্গে এদিকে তাকে কত ত্বরণ দিয়ে নিয়ে গেলে, মানে এদিকে আমাকে ঠেলতে হবে, বল প্রয়োগ করতে হবে, এক্সটার্নাল বল প্রয়োগ করতে হবে, কত ত্বরণে নিয়ে গেলে ব্লকটা নিচের দিকে পড়বে না। ঠিক আছে, এখানে কিভাবে আমরা ব্যাপারটাকে ভাবছি, আমরা আগের ক্লাসে করেছি যখনই একটা বস্তু অন্য একটা তলের উপর থাকবে সেখানে কাজ করবে কি, লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। আর কি কাজ করবে, বস্তুর ওজন কাজ করবে। তাহলে খুব সহজে দেখানো যায় এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও হবে আলফা। কারণ যদি আমরা এই পয়েন্ট থেকে ছবিটা টানতাম আর একটু বোঝানোর সুবিধে হতো, এটা যদি আলফা তাহলে এটা একান্তর কোণ আলফা হবে। তাহলে এইটার সঙ্গে এইটা 90 ডিগ্রি, আবার এইটার সঙ্গে এটা 90 ডিগ্রি, তার মানে এটা আলফা হলে এই কোণটা অবশ্যই আলফা হবে। তাহলে পড়বে না মানে কি, এই ব্লকটার যা ত্বরণ হবে নততলটারও ত্বরণ একই হবে, তবেই তো পড়বে না নাকি। তার মানে এদিকে কাজ করছে এন কস আলফা আর এদিকে কাজ করছে এন সাইন আলফা। তাহলে আমরা এখানে ইকুয়েশন অফ মোশনটা কি লিখবো, তাহলে এই ব্লকের যে ত্বরণ সৃষ্টি হয়েছে কত না এ ত্বরণ, সেটা কে সৃষ্টি করেছে না এটা সৃষ্টি করেছে, আর ব্লকের ওজনকে প্রতিমিত করেছে এটা, সেটাই হবে সাম্যাবস্থা। কারণ উলম্ব দিকে ব্লকের কোনো ত্বরণ হয়নি, তাহলে উলম্ব দিকের বলগুলো সমান হবে। সাম্যাবস্থার শর্ত আমার যেহেতু এ ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তার মানে আমরা বলতে পারি যে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই ইকুয়ালস টু 0।
তাহলে সামেশন অফ Fy 0 যদি হয় তাহলে এই দুটো বল পরস্পর সমান এবং বিপরীত। তার মানে অতএব আমরা বলতে পারি যে n cos আলফা মাইনাস mg ইকালস টু 0। তার মানে n cos আলফা ইকালস টু mg। আর এক্স অক্ষ বরাবর ত্বরণ কাজ করছে ax ইকালস টু a। তাহলে এই বলটাই ওই ত্বরণ সৃষ্টি করছে, তার ওটাই তার নেট বল। তার মানে n সাইন আলফা ইকালস টু কি না m এ। এই দুটোকে ভাগ করে দাও, ভাগ করলে কি হবে না n সাইন আলফা, এক্স অক্ষ বরাবর ত্বরণটা কিন্তু এ, এক্স অক্ষ বরাবর ব্লকটাও এ ত্বরণ নিয়ে যাচ্ছে, মানে নততলটা ব্লকটাও তাহলে একই ত্বরণ নিয়ে যাবে। তাহলে ওই ত্বরণ সৃষ্টি করছে কে, এই উপাংশটা। আর এই উপাংশ তার ওজনটাকে প্রতিমিত করছে, কারণ ওয়াই অক্ষ বরাবর তো তার তো কোনো গতির সৃষ্টি হয়নি। কে ক্লিয়ার? সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। তাই দুটো মাত্রাকে আমি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দুটোকে ভাগ করে দাও, তাহলে n সাইন আলফা বাই n কস আলফা ইকালস টু ma বাই mg। তাহলে a ইকালস টু g tan আলফা। দিস ইজ ইউর অ্যান্সার। অর্থাৎ একটা নততলের উপর একটা ব্লককে রেখে অনুভূমিক দিকে এ ত্বরণ দিকে নিয়ে যাচ্ছি, ওই নির্দিষ্ট এই এর নির্দিষ্ট ত্বরণের জন্যই ওখানে থাকবে। যদি ত্বরণের মান এর থেকে কম হয় তাহলে ব্লকটা নিচের দিকে নেমে যাবে, যদি ত্বরণের মান এর থেকে বেশি হয় তখন ব্লকটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এগুলো সব আমরা পরে পড়ব। এখন আমি বিশেষ অবস্থা করছি যেটা সাম্যাবস্থায় আছে। কি বোঝা গেল? তার মানে ওয়াই অক্ষ বরাবর তার কোনো ত্বরণ নেই, তাই ওয়াই অক্ষ বরাবর বিপরীতমুখী বলগুলো সমান। বাট এক্স অক্ষ বরাবর নততলের যা ত্বরণ, ব্লকটারও তাই ত্বরণ। তাহলে ব্লকের ওই ত্বরণ সৃষ্টি করেছে কোন বলটা, এই বলটা। আর তো কোনো বল নেই এখানে, দুটো বল, একটা লম্ব প্রতিক্রিয়া, একটা হচ্ছে ওজন। কে ক্লিয়ার হয়েছে? চলো এবার তিনেরটা করব। তিনের অঙ্কটা বলেছে একটা হাতুড়ির ভর 1 কেজি, হাতুড়িটা একটা পেরেকের মাথায় পড়ল, এটা একটা পেরেক, একটা বড় হাতুড়ি, থরের যে হাতুড়ি সেই হাতুড়ি থর 10 কেজি, 10 কেজি নয় ভাই, হাতুড়ির ভর 1 কেজি। এই হাতুড়িটা যখন পেরেকের উপর আঘাত করছে, কত বেগে আঘাত করছে না 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, 2 সেন্টিমিটারের মধ্যেও থেমে যাচ্ছে। মানে ও প্রবেশ করছে কতটা, 2 সেন্টিমিটার। মানে মারার পর হাতুড়িটা জাস্ট এরকম হলো, এই ডিস্টেন্সটা কত, 2 সেন্টিমিটার। তাহলে হাতুড়ির ওপর গড় বাধা বল কত? নিশ্চয়ই মেঝে কাঠ ওকে বাধা দেবে। তার বেগের মানটা বলে দেওয়া আছে, প্রাথমিক বেগের মানটা বলে দেওয়া আছে বাবা 10 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগটা কত, 0। অতিক্রান্ত পথটা কত, s সমান 0.02 মিটার। মন্দনটা বের করে নাও। অতএব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as থেকে বের করে নাও। অতএব ভি তো 0, 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 0.02। তাহলে আমার a এর মান হচ্ছে 100/2 গুণিত 0.02, 150। তাহলে তার মন্দনের মান হচ্ছে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি একটা হাতুড়ি সে 10 মিটার পার সেকেন্ড বেগে পেরেককে আঘাত মেরে 2 সেন্টিমিটার প্রবেশ করায় কাঠের মধ্যে, তার মানে ওই মুহূর্তের মধ্যে ওটা টাচ করেছিল এবং তার বেগ শূন্য হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই একটা বাধা বল কাজ করছে, তাই মন্দীভূত হচ্ছে। তাহলে তার মন্দনের মানটা বের করে নিয়েছি এটা। আর তার ভর কত, 1 কেজি। তাহলে প্রযুক্ত বলের মান কত হবে? তাহলে মানে কাঠের গড় বাধা
তাহলে হাতুড়ির ওপর গড় বাধা বল সমান হাতুড়ির ভর ইন্টু হাতুড়ির মন্দন, বাধা দিচ্ছে তাই মন্দীভূত হচ্ছে। তাহলে অতএব গড় বাধা বল সমান গুণিত 1, কারণ যেহেতু এফ সমান এম এ, দ্বিতীয় গতিসূত্র, এত নিউটন। ওকে, এই দমকলের অঙ্কটাও এই জাস্ট এই হালকা দড়ির অঙ্কের মতো, মানে এইটা 5-এর অঙ্কের মতো, নিজেরা চেষ্টা করবে। আমি লাস্ট অঙ্ক 1-1টা করছি। পরের ক্লাসে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম শিখব, অলিক বল তৈরি হচ্ছে কিভাবে, একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বল সৃষ্টি হয় সেটা কিভাবে, সেটা আমরা শিখব। লাস্ট নিউমেরিক্যাল আমরা আসছি। একটা বেলুন এ ত্বরণে নিচের দিকে নামছে, একটা বেলুন এ ত্বরণে নিচের দিকে নামছে। বেলুন যখন বায়ুতে থাকে উপর দিকে কাজ করে প্লবক বল। এটা একটা মানুষবাহী বেলুন, যাই হোক কিছু একটা, উপর দিকে কাজ করছে প্লবক বল। প্লবক বল আর্কিমিডিসের সূত্র তোমরা করেছো। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জন করলে সে একটা ওজনের বিপরীতে বল অনুভব করে। এই বলের মান বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সঙ্গে সমান। ওকে, তাহলে প্লবক বল কাজ করছে উপরের দিকে, তার ওজন কাজ করছে নিচের দিকে। তাহলে ত্বরণ সৃষ্টি হয়েছে, তার মানে নিশ্চয়ই এই বলটা বেশি, এই বলটা কম। তার মানে নিম্ন গতির ক্ষেত্রে আমার ইকুয়েশানটা হবে mg মাইনাস fb, ফেসবুক নয়, হ্যাঁ, এটা বয়েন্সি ফোর্স ইকুয়ালস টু ma। হ্যালো, এখান থেকে fbর মানটা বের করে রাখি, আর একটা লাইন লিখে রাখি, fb সমান ma mg